হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি নিট গাইড। তো দেখো, আমাদের যে এমসিকিউ সিরিজটা চলছিল জিওসির, তার আজকে আমরা 111 নম্বর কোশ্চেন থেকে করব। তো 111 নম্বর কোশ্চেন এর আগে তোমরা 110 নম্বর কোশ্চেন পর্যন্ত দেখবে বাংলায় আমরা কোশ্চেনগুলোকে রেখেছি। তো এবার থেকে কিছু ইংলিশে কোশ্চেন রাখছি, যার কারণে তোমাদের বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই যাতে তোমরা সরগর হয়ে যাও, দুটো ল্যাঙ্গুয়েজের কোশ্চেনই যাতে করতে পারো। তো দেখো 111 নম্বর কোশ্চেন আছে, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং অ্যালিসাইক্লিক কম্পাউন্ডস ইজ দি মোস্ট রিঅ্যাক্টিভ বলেছে, সব থেকে বেশি রিঅ্যাক্টিভ কোনটা। তাহলে মনে রাখবে, যার স্টেবিলিটি কম হবে, স্টেবিলিটি যদি কম হয় তার রিঅ্যাক্টিভিটি বেশি হবে। তাহলে এখানে আমাদের জানতে হবে যে কার স্টেবিলিটিটা কম। স্টেবিলিটি কম হচ্ছে সাইক্লোপ্রোপেন যে অণুটা আছে, অর্থাৎ 3 কার্বনের যে রিংটা রয়েছে, সেই অণুটার স্টেবিলিটিটা সব থেকে কম। কারণ সাইক্লোপ্রোপেন অণুতে একটা অ্যাঙ্গুলার স্ট্রেন কাজ করে, যেটা সব কটাতেই করে, কিন্তু সাইক্লোপ্রোপেন অণুতে অ্যাঙ্গুলার যে স্ট্রেনটা কাজ করে এটা সর্বাধিক হয়, সব থেকে বেশি হয়। তাই এই স্ট্রেনটা বেশি থাকার জন্য এই রিংটা স্টেবিলিটি পায় না, তাই এটা সব থেকে বেশি রিঅ্যাক্টিভ। অর্থাৎ 111 কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো, 112 কোশ্চেনটা বলছে, হুইচ আইসোমেরিক অ্যালকিন ইজ দিস মোস্ট স্টেবল, সব থেকে স্টেবল কোন অ্যালকিনটা। আমরা জানি অ্যালকিনের স্টেবিলিটি এর আগেও আমরা পড়েছি আলফা হাইড্রোজেনের উপর নির্ভর করে। অর্থাৎ আলফা হাইড্রোজেন এর সংখ্যা যত বেশি হয়, বেশি হবে অ্যালকিনের স্টেবিলিটি। স্টেবিলিটি অফ অ্যালকিন কী হবে, তত বেশি হবে। তো আমি চাইবো তোমরা সব কটা অ্যালকিনকে বাড়িতে যখন করবে ভেঙে ভেঙে আঁকবে। আমি দেখিয়ে দিচ্ছি দু একটা। এই জায়গাটা আঁকলাম আমি। এবার এই কার্বনে দেখো দুটোই CH3 আছে, এই কার্বনে দুটোই আছে CH3, তাহলে এখানেও CH3, এখানেও CH3। আর এই কার্বনটায় লক্ষ্য করে দেখো, একটা আছে H আর একটা আছে CH2CH3, CH2CH3। তাহলে এখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা, এটা আলফা কার্বন, আলফা কার্বন, আলফা কার্বন, এটা আলফা হাইড্রোজেন নয়। তাহলে আলফা হাইড্রোজেনের সংখ্যা 3 আর 3 6 আর 2 8টা। এবার তোমরা যদি এটাকেও ভেঙে আঁকো, তাহলে এটাকে ভেঙে আঁকলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে C+C। এই দুটো, এই C+Cতে কী আছে, দুটোতেই CH3 আছে, দুটো করে CH3। তাহলে এখানে দেখো সব কটাই কার্বনগুলোই আলফা কার্বন, কারণ ডি বন্ধনের সঙ্গে কার্বনের সঙ্গে সরাসরি যুক্ত আছে। তাই এখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা কটা, 12টা। 12টার বেশি তো থাকতে পারে না, বাকিগুলোও তোমরা করে দেখতে পারো। এখানে আলফা হাইড্রোজেনের সংখ্যা সব থেকে বেশি অপশান এতে, তাই এখানে স্টেবিলিটি সব থেকে বেশি অপশান এটা। নেক্সট কোশ্চেনে দেখো বলেছে, 113 নম্বর কোশ্চেনে বলছে, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং বন্ডস আন্ডারগো হেটারোলাইটিক ডিসোসিয়েশন মোস্ট ইজিলি। অর্থাৎ হেটারোলাইটিক ডিসোসিয়েশন কোনটার ক্ষেত্রে বলেছে, কোন সিঙ্গেল বন্ডটার ক্ষেত্রে সব থেকে তাড়াতাড়ি হবে। তো দেখো হেটারোলাইটিক ডিসোসিয়েশন সেই বন্ডটার ক্ষেত্রে তাড়াতাড়ি হবে যাদের ক্ষেত্রে, ধরো আমি এই A আর B দিয়ে দেখালাম, এই A আর B এদের মধ্যে একটা ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকবে। এই ডিফারেন্সটা যত বেশি হবে, ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা যত বেশি হবে, বন্ডটা তত পোলার হবে এবং সেটা মোস্ট ইজিলি ভেঙে যাবে। তাই এক্ষেত্রে দেখো OH যেটা আছে, এখানে ওটা সব থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ এবং হাইড্রোজেনের তুলনায় অনেকটা বেশি ইলেকট্রোনেগেটিভ। তুলনামূলক দেখো এখানে CC আছে, CC মানে দুটো সেম অ্যাটম আছে, এখানে ইলেকট্রোনেগেটিভিটির কোনো ডিফারেন্স নেই। এখানে দেখো CO আছে, তাও সিটে হাইড্রোজেনের থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। এখানে দেখো CH আছে, কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স সব থেকে বেশি কোনটায়, OH বন্ডটায়। তাই OH বন্ডটা সব থেকে ইজিলি ওটা ডিসোসিয়েট করবে। হেটারোলাইটিক ডিসোসিয়েশন সব থেকে ইজিলি হবে বা সব থেকে ফাস্ট হবে OH বন্ডের ক্ষেত্রে।
নেক্সট কোশ্চেন আছে দেখো, হুইচ ফ্রি র্যাডিক্যাল ইজ মোস্ট স্টেবল, বলছে কোন মুক্তমূলকটা সব থেকে বেশি সুস্থিত। তোমরা মনে রাখবে মুক্তমূলকের সুস্থিতি আর কার্বোক্যাটায়নের সুস্থিতি ফ্রি র্যাডিক্যাল অর্থাৎ মুক্তমূলক আর কার্বোক্যাটায়নের সুস্থিতি ইকুইভ্যালেন্ট, মানে একই রকম। তোমরা এটাকে মনে মনে কার্বোক্যাটায়ন ভেবে নিতে পারো, কিন্তু কোশ্চেন অ্যান্সার দিলে পরীক্ষায় যেন লিখো না, এটা মনে মনে ভেবে নিতে পারো। দিয়ে কার্বোক্যাটায়ন যেভাবে বিচার করো সেইভাবে বিচার করতে পারো, অর্থাৎ এটা রেজোনেন্স সব থেকে বেশি হবে বেনজাইল কার্বোক্যাটায়ন। এই মুক্তমূলকটার নাম হচ্ছে বেনজাইল মুক্তমূলক, তাই এই মুক্তমূলকটা সব থেকে বেশি সুস্থিত, অর্থাৎ সব থেকে বেশি স্টেবল এই মুক্তমূলকটা, হুবহু কার্বোক্যাটায়নের মতো সেম। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে নিচের কোন কার্বোক্যাটায়নটা মোস্ট স্টেবল। তো এই ধরনের কার্বোক্যাটায়ন থাকলে শুধু ডিগ্রি দিয়ে বিচার করলে হবে না, যদি কোনো কার্বোক্যাটায়ন অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন হয় তাহলে কিন্তু তার স্টেবিলিটি সব থেকে বেশি। অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন হলে তার স্টেবিলিটি সব থেকে বেশি, সেইভাবে তোমায় বিচার করতে হবে। তো অ্যারোমেটিসিটি কীভাবে বিচার করে আমার চ্যানেলে আছে, আমি এই ভিডিওতে অ্যারোমেটিক কিছু কার্বোক্যাটায়ন বা কিছু যৌগের যে ভিডিওটা আছে তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা একটুখানি দেখে নিও। অ্যারোমেটিকের উপর যে ভিডিওগুলো আছে সব কটারই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটুখানি দেখে নিও। তো এখানে এই কার্বোক্যাটায়নটা অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন, তো এই কার্বোক্যাটায়নটা যেহেতু অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন তাই এর স্টেবিলিটি বেশি। কেন অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন সেটা জানার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সের যে লিঙ্কগুলো দেওয়া আছে সেই লিঙ্কগুলো থেকে দেখে নিও যে কেন এটা অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন। নেক্সট কোশ্চেন আছে দেখো, বলেছে ঠিক আগেরটারই মতো হুইচ ওয়ান ইজ দি মোস্ট স্টেবল আয়ন, ঠিক আগেরটার মতো এখানেও বিচার করার বিষয় কিন্তু সেম। অ্যারোমেটিক যে আয়নটা আছে সেই আয়নটা সব থেকে বেশি সুস্থিত হবে। তো অ্যারোমেটিক এর ভিডিওটা তোমরা এতক্ষণে হয়তো দেখেও নিয়েছো। তো এখানে কি হচ্ছে, এই নেগেটিভটা কিন্তু রেজোনেন্সে পার্টিসিপেট করছে, তাই এইটাই কিন্তু যতই পাই ইলেকট্রন দেখে মনে হোক যে 6টা আছে, দুটো দুটো দুটো, কিন্তু না, এটাকেও কাউন্ট করতে হবে। অর্থাৎ এখানে পাই ইলেকট্রন 8টা আছে, যেটা কিন্তু 4n+2 এই রুলটা মানছে না। কিন্তু আগের কোশ্চেনটা খেয়াল করে দেখবে এখানে কিন্তু মাইনাস ছিল না, আগের কোশ্চেনটা এখানে প্লাস ছিল, তাই সেখানে কিন্তু কোনো এক্সট্রা ইলেকট্রন ছিল না, সেখানে পাই ইলেকট্রন 6টাই ছিল। এটাও দেখো পাই ইলেকট্রন এখানে 4টে আছে, কিন্তু এখানে পাই ইলেকট্রন দেখো আছে 2টো, যেটা 4n+2 রুলকে সাপোর্ট করছে, 4 × 0 + 2 সাপোর্ট করছে, তাই এখানে মোস্ট স্টেবল আয়ন হচ্ছে অপশান সিটা। তারপরে কোশ্চেন বলছে দেখো, দি আলফা হাইড্রোজেন অ্যাটম ইজ মোস্ট অ্যাসিডিক ইন, তাহলে কোন যৌগের আলফা হাইড্রোজেনটা সব থেকে বেশি আম্লিক প্রকৃতির বা অ্যাসিডিক ইন নেচার। তোমাদের যদি অ্যাসিড বেস অর্থাৎ আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা পড়া হয়ে থাকে তাহলে এই কনসেপ্টটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আলফা হাইড্রোজেন মোস্ট অ্যাসিডিক বলেছে, তাহলে আমাদের এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কনজুগেট বেসটা বার করতে হবে। কনজুগেট বেস মানে আমরা প্রত্যেকটা থেকে H+ বার করে দেবো, আলফা হাইড্রোজেন থেকে একটা করে H+ বার করে দিলাম। এটা থেকে যদি H+ বার করে দিই তাহলে এখানে CHOটাকে ভেঙে লিখছি, এই অ্যানায়নটা উৎপন্ন হবে এখানে, এটাকে বলছি কনজুগেট বেস অফ দিস অ্যাসিড। প্রত্যেকটা থেকেই এরম করা যাবে, এটা থেকেও কনজুগেট বেস তুমি যদি যে কোনো একটাকে বার করো, দুটো একই রকম আছে, এখানে কনজুগেট বেসটা কিন্তু এইটা, এখানেও কনজুগেট বেস আঁকা যাবে। তো যেটাতে দুদিকে রেজোনেন্স হবে আমরা সেটাকে আঁকবো, এটা থেকে H+টা বার করেছি। এটাতেও আঁকা যাবে, দেখো দুদিক যেটাকে কভার করবে সেইটাকে নেবে, যাদের ক্ষেত্রে দুদিকেই ডবল বন্ড ও আছে তাদের ক্ষেত্রে ওই মাঝেরটাকে আমরা নেব। দেখো 4টেকেই এঁকেছি, এবার তোমরা সহজেই বুঝতে পারবে। একটা জিনিস মনে রাখবে, এগুলোকে সবাইকে বলছি কনজুগেট বেস, সবকটা কনজুগেট বেস। মনে রাখবে যার কনজুগেট বেসটা স্টেবল, যার কনজুগেট বেসটা স্টেবল সে তাড়াতাড়ি H+টা ছাড়বে। মানে এই 4টের মধ্যে আমরা এবার স্টেবিলিটির বিচার করব। যার কনজুগেট বেসটা স্টেবল, ধরো এর কনজুগেট বেসটা স্টেবল, তাহলে এ তো তাড়াতাড়ি এটাতে চলে আসতে চাইবে, আর এ যদি তাড়াতাড়ি এটাতে চলে আসে তাহলে এ তো সব থেকে তাড়াতাড়ি H+ ছাড়বে। তাহলে আমরা এখন বিচার করব কার কনজুগেট বেসটা স্টেবল। দেখো অপশান সি আর ডিতে দেখো
দুদিকে রেজোনেন্স হওয়ার প্রবাবিলিটি আছে, এদিকেও রেজোনেন্স হতে পারে, এদিকেও রেজোনেন্স হতে পারে। কিন্তু অপশান বিতে বা এতে দেখো একটা রেজোনেন্স, একদিকে রেজোনেন্স হতে পারে, ওয়ান সাইড রেজোনেন্স হচ্ছে, কারণ একটা সি ডবল বন্ডও আছে। আর এই দুটোতেই দেখো ডবল সাইড রেজোনেন্স হতে পারে, দুদিকে রেজোনেন্স হতে পারে। তাই অপশান সি আর ডি এর মধ্যে, এই দুটোর মধ্যে একটা স্টেবিলিটি বেশি। এবার আমরা নিখুঁতভাবে বিচার করব যে এই দুটোতেই দুদিকে রেজোনেন্স হচ্ছে, কিন্তু কোনটাতে রেজোনেন্সটা এইটাতে বেশি কন্ট্রিবিউট করবে। দেখো এই যে অপশান সিটা আছে, এখানে কিন্তু এই অক্সিজেনেরও লোন পেয়ার আছে, এ কিন্তু রেজোনেন্সটায় এদিকেও এই অক্সিজেনটা কিছুটা ভাগ বসাবে। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো কোনো চান্স নেই, এখানে পুরোটাই এ দুদিকে রেজোনেন্সে করবে, এদিকে রেজোনেন্স করবে, এদিকেও রেজোনেন্স করবে, এবং এর রেজোনেন্সটা 100% হচ্ছে, মানে এদিকে আর এদিকে হচ্ছে। কিন্তু এখানে এইটা পার্টিসিপেট করে যাচ্ছে, এই অক্সিজেনেরটা কিছুটা কেড়ে নিচ্ছে এর থেকে রেজোনেন্সের অধিকারটা। তাই এখানে সব থেকে বেশি রেজোনেন্স হচ্ছে এইটার, তাই এটা স্টেবিলিটি সব থেকে বেশি কনজুগেট বেসগুলোর মধ্যে। তাই এটার এই হাইড্রোজেনটা সব থেকে বেশি আম্লিক প্রকৃতির। তো আশা করব তোমাদের যদি আয়নিক ইকুইলিব্রিয়াম পড়া হয়ে থাকে তবেই তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে। আদারওয়াইজ আয়নিক ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা পড়ার পর এটা নোট করে রেখো, তারপর আরেকবার দেখো এই ভিডিওটা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। তারপরে 118 বলে দেখো হাইপার কনজুগেশন ইজ নট পসিবল ইন। হাইপার কনজুগেশন কে করে? মোটামুটি ডবল বন্ডের পাশে যদি আলফা হাইড্রোজেন থাকে সে হাইপার কনজুগেশন করবে। তো এই যৌগটায় দেখো এইটা রয়েছে, এটা রয়েছে, এখানে আলফা কার্বন এইটা, এখানে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই। তাহলে আলফা হাইড্রোজেন যদি না থাকে সে কিন্তু হাইপার কনজুগেশন করবে না, নট পসিবল বলেছে। তাহলে এইটা রাইট অ্যান্সার হবে। তোমরা যদি এটাকে ভেঙে দেখাই, আমি সবকটাই দেখিয়ে দিচ্ছি। দেখো CH3, দেখো পাই বন্ডের পাশের কার্বন আলফা, এখানে আলফা হাইড্রোজেন আছে। এখানেও দেখো এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী গ্রুপ, এটা দেখো আলফা হাইড্রোজেন আছে। এখানেও দেখো ট্রিপল বন্ড, এই যে আলফা হাইড্রোজেন আছে, অনলি আলফা হাইড্রোজেন নেই অপশান ডিতে, তাই অপশান ডিতে হাইপার কনজুগেশন হবে না। তারপরে বলেছে হুইচ ওয়ান ইজ দি স্ট্রংগেস্ট নিউক্লিওফাইল। দেখো নিউক্লিওফাইল মানে হচ্ছে এই নেগেটিভটা দিয়ে কিন্তু স্ট্রংগেস্ট মানে হচ্ছে যে তাড়াতাড়ি অ্যাটাক করবে, এই নেগেটিভটা দিয়ে যে পজিটিভ সেন্টারে তাড়াতাড়ি অ্যাটাক করবে সেটা স্ট্রংগেস্ট নিউক্লিওফাইল। তাহলে দেখো এখানে কিন্তু বেঞ্জিন রিংয়ের সাথে রেজোনেন্স হবে, তার মানে অক্সিজেনের মাথায় কিন্তু এই নেগেটিভ চার্জটা অ্যাভেলেবেল নয়। কেন অ্যাভেলেবেল নয়? এ তো রেজোনেন্সে ঢুকে পড়ছে, তাহলে অ্যাভেলেবেল নয়। তাহলে অ্যাভেলেবেল না থাকলে অন্যকে কী করে অ্যাটাক করবে? ভালো করে পারবে না ভালো করে অ্যাটাক করতে, বাদ। আচ্ছা, এটাতেও দেখো রেজোনেন্স হচ্ছে, রেজোনেন্স হলে কিন্তু সেটা ভালো নিউক্লিওফাইল হবে না। কেন হবে না? কারণ এ তো অ্যাটাক করবে কি করে? এ তো রেজোনেন্সে নিজেই ইনভলভ হয়ে যাচ্ছে, তাহলে অ্যাটাকটা কী করে করবে? তাহলে এও ভালো নিউক্লিওফাইল নয়। পড়ে রইল কে? অপশান বি আর অপশান সি। অপশান সিতে দেখো C2H5O-, এখানে দেখো তোমরা এই C2H5 কী এফেক্ট আছে? প্লাস আই এফেক্ট। তার মানে এখানে তো ইলেকট্রন আছেই, তার উপর এই C2H5 কিন্তু ইলেকট্রন ঠেলছে, যার কারণে এই অক্সিজেনে ইলেকট্রন ঘনত্বটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেলে যত বেশি ইলেকট্রন থাকবে তত তাড়াতাড়ি অন্য কাউকে গিয়ে অ্যাটাক করবে, তাই এটা সবথেকে ভালো নিউক্লিওফাইল। আর এখানে এইচের এই যে প্লাস আই এফেক্ট নেই, তাহলে এই দুটোর মধ্যে তফাৎ হলো এর প্লাস আই এফেক্টের জন্য ইলেকট্রন ঠেলছে, তাই এখানে ইলেকট্রন ঘনত্বটা বেড়ে যাচ্ছে, আর বেশি থাকলে তাড়াতাড়ি গিয়ে অ্যাটাক করছে। আচ্ছা, এই ভিডিওর লাস্ট কোশ্চেন তাহলে চলে এসেছি আমরা। হাউ মেনি স্টিরিও আইসোমার আর পসিবল ফর 2-chloro-4-methyl-hex-2-ene? দেখো এখানে যে যৌগটা বলেছে তার সংকেতটা লেখা হয়েছে। 2তে ক্লোরো আছে, এই যে 2তে ক্লোরো, 4-এ কী আছে? মিথাইল আছে, 4-এ মিথাইল, আর হেক্স আছে 6টা কার্বন, আর 2-এ ইন আছে। এখানে এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, স্টিরিও আইসোমার বলেছে। স্টিরিও আইসোমার মানে আমরা এখানে অপটিক্যাল আইসোমারটাও নেবো এবং জিওমেট্রিক্যাল আইসোমারটাও নেবো, টোটালটা হচ্ছে স্টিরিও আইসোমার, অর্থাৎ ত্রিমাত্রিক যেটা। তাহলে ত্রিমাত্রিক মানে আমরা এখানে অপটিক্যাল মানে আলোকীয়টাও নেবো প্লাস জিওমেট্রিক্যালটাও নেবো। তাহলে দেখো এখানে একটা কাইরাল সেন্টার আছে, দেখো কাইরাল কার্বন আছে, তাহলে এই কাইরাল কার্বনটার জন্য আমরা একটা কাইরাল কার্বন আছে মানে 2n, মানে দুটো আইসোমার পাবো এখানে। আর দেখো এখানে ডবল বন্ডের
দুটো সিতেই কিন্তু সেম, কোনোটাতেই কিন্তু দুটো সেম গ্রুপ নেই। দেখো Cl আর CH3 আছে, আর এখানে আছে H আর এই বড় গ্রুপটা আছে। তাহলে এখানেও আমরা জ্যামিতিক আইসোমার পাবো, EZ পাবো। তো এক্ষেত্রে দুটো অপটিক্যাল আইসোমার, দুটো জিওমেট্রিক্যাল আইসোমার এক্ষেত্রে সম্ভব। অর্থাৎ আমরা এখানে মোট স্টিরিও আইসোমার পাবো চারটে স্টিরিও আইসোমার এখানে পাবো, দুটো জ্যামিতিক আর দুটো অপটিক্যালি অ্যাক্টিভ। তো এই ছিল আজকের 10টা MCQ। আবার খুব শীঘ্রই দেখা হবে তোমাদের নেক্সট লেকচার নিয়ে, যেখানে 121 থেকে 130 পর্যন্ত GOCর MCQ থাকবে। থ্যাংক ইউ।